নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দরজা রয়েছে, আর অনেকেরই দরজার মধ্যে স্টপার লাগানো থাকে দরজাটা ফিক্স করার জন্য। তবে অনেক সময় দেখা যায় দরজার যে স্টপারটা থাকে সেটা হয়তো ভেঙে যায়, বা কোনো কারণে যদি লাগানো না থাকে সেক্ষেত্রে সমস্যা কি হয়, দরজা খোলা থাকলে যদি হাওয়া দেয় অনেক সময় বারবার করে দরজা যদি খোলা বন্ধ হতে থাকে, বা অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন আসা যাওয়া করে অনেক সময় কি হয় দরজাটা এতটাই জোরে খোলে, দেখা যায় যে দরজাটা কি হয় দেওয়ালের সাইডে কিন্তু আঘাত খেতে থাকে। এর ফলে দেখা যায় দরজার ফাট ধরে যায়, বা কালারটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনার একটা কাজ কিন্তু করে নিতে পারেন, যতদিন না আপনাদের স্টপারটা লাগানো হয় ততদিনের জন্য। তো এখানে একটা নিয়েছি আমি জলের ঢাকনার বোতল। আমাদের অনেকেরই বাড়িতে বোতল থাকে যেগুলো হয়তো ব্যবহার করি না, তো আপনারা জলের বোতলটা ফেলে দেওয়ার আগে ঢাকনাটা কিন্তু রেখে দেবেন। ঢাকনাটার মধ্যে একটা ডবল সাইজের টেপ এইভাবে আটকে দিয়েছি। এবার আপনারা কি করবেন, দরজার পিছনের সাইডে এইভাবে করে যদি ঢাকনাটা চেপে লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু একটা স্টপারের মতোই কাজ করবে। কেন কি যখন দেখবেন দরজা খোলা বন্ধ হবে ডাইরেক্ট কিন্তু দেওয়ালের মধ্যে লাগবে না, যার কারণে দেওয়ালে ফাটও ধরবে না, কালারটাও কিন্তু নষ্ট হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মাছ নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন আমরা কি করি, মাছটা হয়তো পিস করি না, আমরা অনেকে পছন্দ করি এইভাবে কিন্তু গোটা মাছ রান্না করে খাওয়ার জন্য। তবে এইভাবে মাছ রান্না করলে সমস্যাটা কি হয়, মাছের মধ্যে লবণ হলুদ বা যে মশলাটা দিই ঠিকভাবে দেখবেন মাছের মধ্যে কিন্তু যায় না। তবে আপনারা যখনই মাছগুলো এইভাবে গোটা রাখবেন, একটা কাজ করে নেবেন, তাহলে নুন মশলাও ভালোভাবে মাছের মধ্যে যাবে আর খেতেও ভালো লাগবে। এখানে একটা ছুরি নিয়েছি, আপনারা বটিরও ব্যবহার করতে পারেন। মাছের মধ্যে এইভাবে করে দুটো তিনটে আপনারা দাগ করে কেটে নেবেন। সেক্ষেত্রে কি হবে, যখন মাছের মধ্যে লবণ হলুদ মাখাবেন ভালো মতো দেখবেন লবণ হলুদও যাবে, আর মাছের মধ্যে মশলাটাও কিন্তু ভালোভাবে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের ভেন্ডি পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভেন্ডি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কি হয়, আমরা কিন্তু যখন ভেন্ডি বাজারে কিনি ওপর থেকে অনেকে দেখে বুঝতে পারি না ভেন্ডিটা কচি না ভেন্ডির মধ্যে বীজ হয়ে গেছে। তবে যখনই আপনারা ভেন্ডি কিনবেন কিভাবে ওপর থেকে দেখেই বুঝে নিতে পারবেন ভেন্ডিটা কচি না বীজ হয়ে গেছে। হাতের মধ্যে ভেন্ডিটা নিয়ে ওপর থেকে যদি চাপ দেন সহজেই যদি ভেন্ডিটা ভেঙে যায় বুঝে নিতে হবে এই ভেন্ডির মধ্যে কিন্তু বীজ নেই, ভেন্ডিটা কচি রয়েছে। আর যদি দেখেন ভেন্ডিটা হাতে নিয়ে এইভাবে ওপরের সাইডটা যদি ভাঙতে যান না ভাঙা যায় ঠিকভাবে, তাহলে বুঝতে হবে ভেন্ডিটা কিন্তু বীজ রয়েছে, মানে ভেন্ডিটা কচি নয়। আশা করছি আপনারা দেখেই এইভাবে বুঝে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বাচ্চাদের টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন এই ধরনের টি শার্ট ব্যবহার করে থাকে। তবে সমস্যা কি হয়, এই টি শার্টগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই ঢিলে হয়ে যায়। বিশেষ করে গলার সাইডটা এতটাই ঢিলে হয়ে যায় কাঁধের থেকে দেখবেন নিচের দিকে নেমে যায়, যেটা কিনা দেখতেও বাজে লাগে। আর ছোট বাচ্চারা এই ধরনের সমস্যা হলে টি শার্টগুলো কিন্তু পরতেও চায় না। তবে এই টি শার্টগুলো বাতিল না করে আবারও আপনারা কিভাবে বাচ্চাদের পরাতে পারবেন, টি শার্টের যে গলার সাইডের মাঝখানের অংশটা রয়েছে আমি দুটো সাইড থেকে এইভাবে মুড়িয়ে নিয়েছি। আপনাদের যতটা ঢিলে হবে সেই মাপ করে কিন্তু মুড়িয়ে নেবেন। নিয়ে নিয়েছি এখানে সূচ আর সুতো, আমি অন্য কালারের সুতো নিয়েছি। আপনারা কিন্তু একই কালারের সুতো নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি অন্য কালারের সুতো এখানে ব্যবহার করেছি। আর যখনই আপনারা সেলাইটা করবেন কি করবেন, ভেতরের সাইড থেকে সেলাইটা করবেন, সেক্ষেত্রে সেলাইটা বাইরের সাইড থেকে দেখা যাবে না। আপনারা এইভাবে করেও রাখতে পারেন। আর যদি ভাবেন যে এটা আরও বেশি সুন্দর দেখাতে সেক্ষেত্রে একটা বোতাম দিয়ে আবারও আপনারা এইভাবে যদি সেলাই করে দেন সেক্ষেত্রে কি হবে দেখবেন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তবে বোতাম না থাকলে কোনোই কিন্তু সমস্যা হবে না।
এইভাবে মুড়িয়ে দেওয়ার কারণে কি হবে, আমাদের যে গলার মাঝখানের সাইডটা থাকে সেটা কিন্তু একটা সুন্দর ডিজাইনের মতো তৈরি হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে না। আর যে গলার অংশটা বড় থাকবে, ঢিলে হয়ে যাবে, সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আর এই ধরনের টি শার্টগুলো আবারও কিন্তু বাচ্চাদের আপনারা বেশ কিছুদিন ব্যবহার করাতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আমরা রান্না বান্না করার সময় এখন অনেকেই দেখবেন গুঁড়ো মশলার ব্যবহার করে থাকি, বিশেষ করে দেখবেন যারা চাকরির সূত্রে, পড়াশুনোর সূত্রে বাইরে থাকি, তাদের কাছে হয়তো আমাদের মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই থাকে না, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করি। তাছাড়াও বাড়িতেও অনেকেই গুঁড়ো মশলার ব্যবহার করে থাকি। তবে এই গুঁড়ো মশলার যদি দিয়ে রান্না করা হয়, আমরা যে বাটা মশলার টেস্ট সেটা কিন্তু কখনোই পাই না। তবে আপনারা যখনই গুঁড়ো মশলা দিয়ে রান্না করবেন, প্রথমে যে মশলা দেবেন, দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণের জল দিয়ে মশলাটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন। যখন রান্নাটি করবেন, মশলাটা এইভাবে করে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দেবেন। তারপর যদি এই মশলা দিয়ে আপনারা রান্না করেন, দেখবেন বাটা মশলার যে স্বাদ আপনারা মশলাতে পান, সেই রকম স্বাদই কিন্তু এই গুঁড়ো মশলা দিয়েও পাবেন। তবে এতটাও না হলেও কিছুটা হলেও কিন্তু আপনারা বাটা মশলার স্বাদটা পাবেন। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা পার্স। আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের পার্সের ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর এই পার্সের যে নতুনের একটা গ্লেজ, সেটা কিন্তু চলে যায়, তখন দেখতেও বাজে লাগে, যার কারণে অনেকে দেখবেন আমরা এই পার্সগুলো আর ব্যবহার করি না, বাতিল করে দিই। তো আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি নারকেল তেল আর নিয়েছি কিছুটা তুলো। আপনারা এখানে কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা মতো নারকেল তেল তুলোর মধ্যে দিয়েছি। তারপর এই তেলটাকে এই পার্সের মধ্যে আমি এইভাবে ভালো করে একটু ঘষে নেব। এইভাবে যদি আপনারা পার্সের মধ্যে একটু ভালোভাবে তেলটাকে ঘষে নেন, দেখবেন যে গ্লেজটা চলে যায়, সেই গ্লেজ কিন্তু চলে আসবে আর এই পার্সটা একদম নতুনের মতো হয়ে যাবে। এই পার্সগুলো আপনারা ফেলে না দিয়ে আবারও কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কতটা গ্লেজ চলে এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শশা। শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন আমাদের হয়তো অল্প পরিমাণের শশার কোনো কারণে প্রয়োজন, সেক্ষেত্রে পুরো শশাটাই কিন্তু আমাদের কাটতে হয়। আর শশা যদি কেটে রেখে দিই, সেক্ষেত্রে কি হয়, আমাদের দেখবেন কাটা অংশটা কিন্তু খারাপ হয়ে যায়। সেই শশাটা আমরা ফ্রিজে রাখলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে যখনই আপনারা শশা কাটবেন, কাটার পর যে কিছুটা অংশ আমরা কেটে বাদ দিয়ে দিই, সেটা আপনারা কিন্তু ফেলবেন না। যতটা প্রয়োজন শশা কেটে নিয়ে নেবেন। তারপর যে কাটা অংশটা বাদ দেন, সেটাকে কি করবেন, ওপরের সাইডে এইভাবে করে দিয়ে দেবেন। তারপর একটা টুথপিক বা কাঠির সাহায্যে এইভাবে যদি লাগিয়ে রেখে দেন, দেখবেন শশাটা কিন্তু সহজে খারাপ হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্না বান্না হয়ে থাকে। তবে ভাত যখন আমরা বসাই, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিই, যাতে করে ভাতটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে এইভাবে যদি ঢাকা দিয়ে আমরা ভাতটা ফুটতে দিই, কিছুক্ষণের মধ্যে দেখা যায় ভাতের ফেনাটা এইভাবে করে সাইড থেকে পড়তে শুরু করে। এর ফলে কি হয়, আমাদের বার্নারের মধ্যে চলে যায়, বার্নার জাম হয়ে যায়। এমনকি আমাদের বার্নারটা অনেক সময় দোকানেও নিয়ে যেতে হয় পরিষ্কার করানোর জন্য। তবে আপনারা যদি ঢাকা না দেন, সেক্ষেত্রেও সমস্যা কি হয়, আমাদের গ্যাসের খরচ অনেকটাই হয়, কেন কি ভাতটা ফুটতেও অনেকক্ষণ সময় লাগে। তবে আপনারা যখনই ভাত ফুটতে দেবেন, কিভাবে ভাতটা ফুটতে দেবেন যাতে করে আপনারা ঢাকাটাও ভালোভাবে দিতে পারবেন, এমনকি ভাতের ফেনাগুলোও চুইয়ে সাইড থেকে পড়বে না। নিয়ে নেবেন এই ধরনের একটা ঝাঁঝরি, হাতা বা খুন্তি, যে কোনো কিছু সাইড থেকে দিয়ে দেবেন। তারপর ওপর থেকে যদি ঢাকাটা দিয়ে দেন, তাহলে কি হবে, এইভাবে ঢাকা দেওয়াও থাকলো, আর যখন ভাতটা ফুটতে শুরু করবে, দেখবেন সাইড থেকে কিন্তু ভাতের ফেনাটা পড়বে না। কেন কি ফাঁকা যে অংশটা রয়েছে, সেটা থেকে ভাতের যে গরম বাষ্পটা সহজেই কিন্তু বেরিয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলু। আলু আমরা প্রত্যেকে রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন আলু যদি একটু আগে কেটে রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় আলুগুলোর মধ্যে
এইভাবে করে কিন্তু কালো দাগ পড়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে, রান্না করার পরেও কিন্তু দাগটা সহজে যেতে যায় না। তবে আপনারা যখনই আলু কেটে রাখবেন বা আগের দিন যদি কেটে রাখেন, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, যদি দেখেন আলুগুলো কালো হয়ে গেছে, আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বরফের টুকরো। আলুগুলো এই জলের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। যে আলুর মধ্যে কালো ভাব থাকে সেটা দেখবেন 10 মিনিট মতো জলে রাখার কারণে কি হবে, জলের মধ্যেই চলে যাবে, আলুগুলো কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তবে চাইলে আপনারা এখানে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে কিন্তু কালো দাগ একটুও নেই। এবার আপনারা কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের আলু নিয়ে, আলু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে রান্না ছাড়াও এই আলু কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি, তো সেখান থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, পুরোটা কিন্তু লাগবে না। এবার ছুরির সাহায্যে আলুটার মধ্যে এইভাবে করে দাগ কেটে নিচ্ছি, যাতে করে আলুর রসটা ভালো মতো বেরিয়ে আসে। এবার এই কাটা আলুটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন, আমাদের কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে দেখবেন অনেক সময় কি হয়, এইভাবে করে তেল চিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়, অনেকেরই বাড়িতে কিচেন চিমনি থাকে না। তাছাড়াও অনেক সময় আমরা রান্নাবান্না করতে করতে দেখবেন সুইচ বোর্ডে হাত দিই, আর সুইচ বোর্ডে যেহেতু কারেন্ট থাকে আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারি না, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সুইচ বোর্ডটা পরিষ্কার করার জন্য। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা আলুর টুকরো, মধ্যে যে রসটা থাকে যাকে আমরা স্টার্চ বলে থাকি, সেটা কিন্তু ক্লিনিংয়ের জন্য খুব ভালো। যে কোনো নোংরা ময়লা তেল চিটের দাগ খুব সহজেই তুলে দিতে আমাদের সাহায্য করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একবার ঘষাতেই কিন্তু যে তেল চিটের দাগ নোংরা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু তেলের চিটের দাগ, নোংরা ময়লা যে কোনো কঠিন দাগ খুব সহজেই তুলে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সুইচের পাশের যে নোংরাগুলো ছিল সেগুলোও কিন্তু এইভাবে করে ঘষে নিয়েছি। আর এইভাবে যদি আপনারা সুইচ বোর্ডটা ঘষে নিতে পারেন, তাহলে যে নোংরাগুলো আমরা সহজে পরিষ্কার করতে পারি না, একটা আলুর সাহায্যে কিন্তু সহজেই পরিষ্কার করে নিতে পারি। তারপর আপনারা সুতির কাপড় বা ছোট্ট একটা তাওয়াল নিয়ে এইভাবে হালকাভাবে যদি ঘষে নেন, দেখবেন সেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আলু রসটা দিয়ে ঘষার কারণে সম্পূর্ণ নোংরা তেলচিটের দাগ আলগা হয়ে যাবে। তারপর এইভাবে পরিষ্কার করে নিলেই একদম দেখবেন নতুনের মতো চকচক করতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের সুইচ বোর্ড নিয়ে। আমরা প্রত্যেকেই কিন্তু সুইচ বোর্ডের মধ্যে ফোন চার্জ দিয়ে থাকি। অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত আমাদের ফোন চার্জ হয়ে গেলেও কি হয়, চার্জার থেকে ফোনটা তো খুলে নিই কিন্তু সুইচটা অফ করতেই ভুলে যায়। এইভাবে যদি আমরা অনেকক্ষণ পর্যন্ত অন করে রেখে দিই, সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। যখন ফোন চার্জ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই মনে করে সুইচটাকে অফ করে রাখবেন, সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দেখবেন দিনের বেলায় অনেক সময় প্রয়োজন হয় না লাইটের, তাও হয়তো ওরা লাইটটা জ্বালিয়ে রেখে দেয়, যেটা আমরা কিন্তু খেয়াল করি না। অনেক সময় পাখার প্রয়োজন না হলেও পাখাটাকে চালিয়ে রেখে দেয়। এটা কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন আর মনে করে সুইচগুলো অফ করে রাখবেন, যখন আপনাদের লাইটের বা পাখার প্রয়োজন হবে না। বিনা কারণে এইভাবে যদি জ্বলতে থাকে সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে।